সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েট করেছিলেন তার সঙ্গে যুক্ত যারা আধিকারিক বা যারা মন্ত্রী, তাদের সিবিআই তদন্তের বিষয়টা নিয়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সেটাও আবার 1 সপ্তাহের জন্য। আর সেই 1 সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার 6ই মে, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটার দিকে তাকিয়ে আছে গোটা বাংলা। কি হবে এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, পাশাপাশি কি হবে যারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন তাদেরও ভবিষ্যৎ, এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করতে, সার্বিক আলোচনা করতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বিশিষ্ট আইনজীবী নাজিয়া ইলাহি খানের কাছে। নাজিয়া দি, ইমেজ বেঙ্গলে আরও একবার স্বাগত। जय जय श्री राम। अस्सलामु अलैकुম रहमতুল্লাহ ওয়া বারাকাতুহু। নমস্কার নাজিয়া দি, যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তের, যে গতকালের স্টে অর্ডার হয়নি সুপ্রিম কোর্টে, যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাইকোর্টের এই রায় পাওয়ার পর যে এটা রায় ত্রুটিপূর্ণ, 5 মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে যাব এবং স্টে অর্ডার নিয়ে চলে আসব, কিন্তু সেটা সত্যি কথা হলো না। কিভাবে দেখছেন বিষয়টিকে? চাকরি প্রার্থীদের ভবিষ্যৎটা ভীষণ অনিশ্চিত হয়ে গেল। আমি রাতকে ঘুমাবো আর বলবো কি দিদি আমি সকাল উঠবো আর আমি অ্যাঞ্জেলিনা জলি হয়ে যাব, সেটা কি হতে পারে? কখনো কখনো হতে পারে না। আমি নাজিয়া হয়ে ঘুমাবো, নাজিয়া হয়ে উঠবো, সেটা স্বাভাবিক, সেটা ন্যাচারাল। যারা ব্রাইব নিয়েছে, যারা চুরি করেছে, যারা ইলিগালভাবে তা মানে অন্য ধরনের কোনো স্টে না কোনো অন্য ধরনের জাজমেন্ট পেতে পারে না। এবার আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল কমিশন একটা বডি আছে, রাজ্য সরকার, যাকে বলা যায় SLST, স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল, ঠিক আছে? 2014তে এই ফর্মটা, টিচার রিক্রুটমেন্ট ফর্মটা বেরিয়েছিল। প্রায় 23 লাখ ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল। কত সিটের জন্যে? আপনার 24,640 ভ্যাকেন্ট সিটকে ভর্তি করার জন্যে 23 লাখ ক্যান্ডিডেট ফর্ম নিয়েছিল আর অ্যাপিয়ার করেছিল। এবার আপনি দেখুন কি 24,640 থেকে 24,000 যা OMR সিট ছিল সেটা ব্ল্যাঙ্ক সাবমিট হয়েছিল। আমি জানি কি যত লোকজন আমার এই কথাটা শুনছে তারা কখন না কখনো OMR সিট দেখেছেন। OMR সিট যারা মানে সরকারের সঙ্গে না কারো সঙ্গে খুব ভালো আলাপ থাকে তাহলে মানে ভুল ভালো কিন্তু ফিল আপ করে আসে, কিন্তু এখানে 24,000 OMR সিট একদম ব্ল্যাঙ্ক সাবমিট হয়েছিল। এবার আপনি দেখুন যারা টাকা দিয়ে চাকরিটা কিনেছিল, আপনি 24,640 যদি ক্যান্ডিডেটরা যদি এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীকে মনে করুন 5 লাখ টাকা দিয়েছে, আরও বেশি দিয়েছে, কিন্তু আমি মনে করছি 5 লাখ টাকা দিয়েছে, তার মানে 5 লাখ টাকা ইন্টু 24,640 ক্যান্ডিডেট মানে 1200 কোটি টাকার উপরে ঘাপলা হয়েছে, ব্রাইব নেওয়া হয়েছে। এই ব্রাইবটা যা নেওয়া হয়েছে, কারাও চাকরি কিনেছে নিজের ঘর বাড়িটা বিক্রি করে, গয়নাগাটিটা বিক্রি করে, নিজের জমিন আর ক্ষেতটা বিক্রি করে, কারা কারা কারো থেকে খরচা নিয়ে, সেটা কি দিদিমণি ফেরত করতে পারবেন? দেখুন এখানে এই পশ্চিমবঙ্গের ভিতরে যখন কয়লা স্ক্যাম হয়, যখন চিট ফান্ড হয়, যখন সারদা চিট ফান্ড হয়, যখন রোজ ভ্যালি চিট ফান্ড হয়, যখন গার্ডেন রিচে একটা বিল্ডিং ভেঙে যায়, যখন মৃত্যু হয়, যখন বলাৎকার হয়, যখন মার্ডার হয়, যখন বোমা উদ্ধার হয়, তখন আমাদের দিদিমণি কি বলে সেটা আমি জানতাম না। কে কি করছে আমি কি করে জানবো? হঠাৎ করে যখন ওই অ্যাকিউজরা তেহার জেলে চলে যায় তখন দিদিমণি কি বলে, আমি বীর বানিয়ে নিয়ে আসবো। দেখুন SSC স্ক্যাম মামলাটা অনেক বড় মামলা আছে। এই যা এখন SSC মামলা 2016 থেকে চলছে, মানে প্রকাশে আসলো, এই SSC মামলাকে সুপ্রিম কোর্ট নিয়ে যাবার আর কল্যাণ স্যার যা বললেন কি আমি 5 মিনিটে আমি স্টে করে নিয়ে চলে আসব, যদি এত সম্ভব ছিল তাহলে কেন নিয়ে আসলেন না? নিয়ে আসার উচিত ছিল, কেন নিয়ে আসলেন না? ইজি টু সে বাট হার্ড টু ডু।
চোরকে কখনো ভালো মানুষ বলা যায় না। এসএসসি একটা বড় ঘাপলা হয়েছে, এসএসসি একটা বড় স্ক্যাম হয়েছে। 1200 কোটি টাকার উপরে 1200 কোটি টাকার উপরে এই রাজ্য সরকার নেতামন্ত্রী ব্রাইব নিয়েছেন। সেটা কি করে উনি প্রমাণ করবেন कि এই এসএসসি স্ক্যাম হয়নি? আজকে যা 24,640 যা ক্যান্ডিডেট আছে, যারা চাকরি পেয়েছিল, যারা রিক্রুট হয়েছিল, তাদের চোখের যা জল আছে, তাদের প্রাণ যা বেরিয়ে যাচ্ছে, সেটা তো আগে বোঝানো, আগে মানে ফিল করার উচিত ছিল कि আপনি কারো হকটা মেরে টাকা দিয়ে আপনি চাকরিটা কিনছেন। কর্মা ইজ বুমেরাং, কর্মা ইজ বিচ। আজকে আমার হকটা যদি ভারতীয় জনতা পার্টি কেড়ে নেবে, টেনে নেবে, দেবে না, কোনো না কোনো একদিন আসবে যারা টানছে, যারা আমাকে আমার অধিকার দিচ্ছে না, আমাকে আমার মতন সম্মান দিচ্ছে না, তাদের সঙ্গে খুব খারাপ হবে। এক সময় ছিল তখন যখন আমরা দেখেছিলাম মুকুল রয় মানে খুব বড় হরিদাস পাল, মানে মুকুল রয় যদি চট্টিটা আপনি চেটে নেবেন তাহলে আপনি তো বিধায়ক হয়ে যাবেন, আপনি তো সাংসদ হয়ে যাবেন। আজকে মুকুল রয়কে আপনি দেখুন ডাইপার পরছে, প্লাস্টিক বিছিয়ে ওদের ঘর বাড়ি লোকজন যারা আছে তারা একটা কোনায় রেখে ফেলে দিয়েছে। তার জন্যই আমি বলছি কর্মা ইজ বুমেরাং। যারা চাকরি কিনেছে আর যারা হকদার ছিল, তাদের চাকরিটা কেড়েছে, তাদের চোখেই আজকে জল আছে। আর যারা চাকরি নিজের ক্রেডিবিলিটি আর ক্যাপাবিলিটি উপরে পেয়েছে, তাদেরকে তারা নিশ্চয়ই জাস্টিস পাবে। আর কল্যাণ ব্যানার্জি যদি বলেছেন 5 মিনিটে স্টে নিয়ে আসবে, তখন তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, নিয়ে আসতে পারেননি তো। আর আপনি একটা কথা আরও বললেন ইন্ট্রোডাকশনের সময় যে 6 মে ইজ দ্য ভাইটাল ডে। নট ফর মি, অ্যাজ পার মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অ্যাজ পার মাই পারসেপশন, কোনো ভাইটাল ডে নেই। আবার ধাক্কা খাবে রাজ্য সরকার। যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, সেটা তো হাইকোর্ট এর আগে 3 বার চেয়েছিলেন, কিন্তু এসএসসি দিতে পারেননি। সেই পরিপ্রেক্ষিতে কালকে যখন স্থগিতাদেশ পেলেন না তারা, তখন সেই পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে এরপরে মানে 1 সপ্তাহের মধ্যেই তারা আগামী 6 মের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের যে প্রার্থী তালিকা সেটা প্রকাশ করবেন। কিন্তু কিভাবে, যেখানে ওএমআর সিট যেটা রয়েছে সেটা ডিস্ট্রয় করা হয়েছে? দেখুন, আমরা এটাও দেখেছি, এই জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ এটাও দেখেছে যে ওএমআর সিটের উপরে মুড়ি আর চটপটি খেয়েছে, সেটাও আমরা এই চোখে দেখেছি। আপনাদের মতন নিউজ চ্যানেলের উপরে আমরা দেখলাম কি ওএমআর সিটের উপরে আমরা চটপটি খাচ্ছি, ফুচকা খাচ্ছি আর দই বড়া খাচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি। তাহলে যা ওএমআর সিট ডিস্ট্রয় করা হয়েছে সেটা ওরা কোথায় থেকে আনবে? দ্বিতীয় কথা, 2014-তে আমাদের 14 থেকে আপনি যদি 2021 পর্যন্ত দেখবেন, পার্থ চ্যাটার্জিকে ইনভেস্টিগেশন করার উচিত এসএসসি স্ক্যামের। আমাদের দুর্ভাগ্য আছে কি যা রাজ্যতে আমরা বসবাস করি, এই প্রাক্তন, ওই সময় উনি শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী বাড়ি থেকে সেক্স টয় বেরিয়েছিল। শিক্ষামন্ত্রী এই বছরে 5-5টে বান্ধবী রাখতেন। শিক্ষামন্ত্রী মেট্রোপলিটন কোর্টে দাঁড়িয়ে ডকে উনি লাভ সিগন্যাল আর চুম্মি উনি পাঠাচ্ছেন জাজের সামনে। এবার আপনি ভাবুন কি এই রাজ্য সরকারের ভিতরে যা ইয়াংস্টার আছে, যারা যুবা পিঢ়ি আছে, তাদের ভাগ্যটা কত খারাপ, কত খারাপ। আজকে যদি আরও ডিপ ডাউন চলে যাবে ইডি আর সিবিআই, যদি ইনভেস্টিগেশন এজেন্সি আরও যদি ডিপ ডাউন চলে যাবে, এই 2 সপ্তাহের মধ্যে আরও 2-3টে মন্ত্রীকে অ্যারেস্ট করার উচিত। প্রেজেন্টে যা শিক্ষামন্ত্রী আছেন, তাদেরকে কখনো আমরা সিনেমা ছবিতে দেখছি, তাদেরকে কখনো আমরা বাংলা অ্যাডে দেখছি, কিন্তু শিক্ষার উপরে ওনার কত রেসপন্সিবিলিটি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, একদমই দেখতে পাচ্ছি না। একটা এসি রুমে বসে
পলিটিক্স করতে গেলে সবাইকে ভালো লাগবে, কিন্তু মাঠে নেমে আপনি যদি গ্রাউন্ডে আপনি কাজ করবেন, আপনি সবাই ইউনিভার্সিটির সব স্কুল সব আপনি একাডেমি আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে কোথায় কি চলছে কোথায় কি না চলছে, তাহলে আমরা ভাবতে পারবো কি হ্যাঁ ভালো শিক্ষামন্ত্রী আমরা পেলাম। ইনি যা এখন অ্যাট প্রেজেন্ট যা শিক্ষামন্ত্রী আছেন তারা কখনো তেল বিক্রি করেন টিং টিং, তারা কখনো সাবুন বিক্রি করে, আর একটা সিনেমা আছে তার সিনেমার ভিতরে উনি বলাৎকার করছেন সিনেমার ভিতরে। আমি ভুল কথা বলছি না, একদম সত্যি কথা বলছি। তাও আমি বাঙালি সিনেমা আমি দেখি না, দেখতে হলো বলার জন্যে। আর বেশ করে আমাকে এই যা শিক্ষামন্ত্রী অ্যাট প্রেজেন্ট আছে তার বইটা আমাকে দেখতে হলো যে উনি কী করছেন, ওনার ভাবনাটা কী ধরনের, ওনার অ্যাটিটিউডটা কী ধরনের। আমাদের এই রাজ্য সরকারের ভিতরে শিক্ষাটা শেষ হয়ে গেছে, আর যতক্ষণ এই তৃণমূল কংগ্রেস সরকার থাকবে ততক্ষণ শিক্ষা যা রবীন্দ্রনাথ টেগোর রাজ্য আমরা পড়তাম, যা ক্ষুদিরাম বোসের আমরা পড়তাম, যা নেতাজি সুভাষচন্দ্র বোসে আমরা পড়তাম, যা আমরা রবীন্দ্রনাথ টেগোরের পড়তাম, এখন কি হয়ে গেছে, এখন সেক্স টয় আর রেপের যা শ্যুট করে তারা শিক্ষামন্ত্রী হয়ে গেছে। এটা এই রাজ্য সরকারের শিক্ষাটা শেষ। একটা বিষয় যেটার ওপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটি হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েট করেছিলেন বা তার সঙ্গে যারা যুক্ত আধিকারিক বা মন্ত্রী তাদের যে তদন্ত, সেই সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু সেটা 1 সপ্তাহের জন্য। তাহলে 1 সপ্তাহ পর কি হতে পারে? অ্যারেস্ট হবে, যারা চোর আছে তারা বিহাইন্ড দ্য বার যাবে, আর কি হবে, আর কি হবে? চোরের জায়গা জেল আছে, আর কোথাও নেই, আর কোথাও নেই। দেখুন, যদি এরা ইনোসেন্ট থাকতো তাহলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তাদেরকে নির্দোষ সাবিত করে নিয়ে আসতো। এত ক্ষমতা আমাদের মুখ্যমন্ত্রীর পাশে আছে, আমি জানি। উনি একসময় আগুন কন্যা ছিলেন, সেটা অস্বীকার করা যাবে না, কখনো করা যাবে না। 36 বছর যা লেফট ফ্রন্ট এখানে গুন্ডামু করলো, 36 বছর এখানে যা লেফট ফ্রন্ট এত হুড়দাং করলো, সেটা শেষ কারা করলো? তার মাঝখানে কে দাঁড়িয়ে থাকলো? এই আমাদের আগুন কন্যা দিদিমণি। এই দিদিমণির কোলে যারা চোর আছে উনি তাকে চিনবেন না, তাকে জানবেন না? আজকে জনগণকে বোঝানোর জন্যে উনি মিথ্যা বলতে পারেন, কিন্তু ওনার নিজের যা একটা সেলফ আইডেন্টিফিকেশন থাকে, যা সেলফ রেসপেক্ট থাকে, সেটা জানে কি এরা তো চোর আছে। দুটো কথা আরও আমি আপনাকে জানিয়ে দেব কি কত মিথ্যা কথার উপরে এই রাজ্য সরকার চলছে, আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কত মিথ্যা কথা বলে বলে মুসলমানকে আবার পকেট ভোট বানিয়েছেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ঈদের নামাজের সময় মাথায় ওড়না দিয়ে আর পুরুষের গ্যাদারিংতে গিয়ে সব প্রত্যেক বছর উনি যান। এবার কি বলেছেন, আপনারা বিয়ে করতে পারবেন না, ইউসিসি আমি করতে দেব না। কে বারণ করেছে কাউ মুসলমান পুরুষদেরকে বিয়ে করার জন্যে? কেউ তো বারণ করেনি। 4টে বিয়ে করার জন্যে বারণ হয়েছে। দিদিমণি সবসময় মুসলমান পুরুষকে নিজের পকেটে রাখেন, কিন্তু মুসলমান মহিলাদের বিরোধিতা করেন। এটা হয়ে গেছে সেকেন্ড। থার্ড হয়ে গেছে কি এই যা 28% মুসলমান যা পশ্চিমবঙ্গের ভিতরে আছে তারা একটাও শিক্ষিত নেই। দিদিমণি যা এত কনফিডেন্টলি বললেন কি আমি ইউসিসি করতে দেব না, কোন ইজলাস, কোন কোর্ট, কোন জাজ এই আর্টিকেল 44 কমন সিভিল লটা মানে বরখাস্ত করতে পারবে? দিদিমণি কোথায় আপিল করেছেন যে ইউসিসি আমরা এই রাজ্য সরকারের ভিতরে করতে দেব না, পশ্চিমবঙ্গতে করতে দেব না? আর যদি দিদিমণি সুপ্রিম কোর্ট যাবেন না, ক্যালকাটা হাইকোর্ট যাবেন, উনি জজ সাহেবকে কি আপিল করবেন যে আর্টিকেল 44 আপনি এই পশ্চিম বাঙ্গালে আপনি রদ করে দিন? সেটা কি হতে পারে? আমার হাতে সংবিধান আছে, এটা আমার হাতে সংবিধান আছে, এটা কনস্টিটিউশন আছে। ভীমরাও আম্বেদকর সাহেব আর্টিকেল 44 লিখেছেন। আর্টিকেল 44 মানে কমন সিভিল ল। কমন সিভিল ল আশাপাশি উনি লিখেছেন যে ভারতের যত সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে তারা এই চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি হোক ভারতের ভিতরে কমন সিভিল লটা জারি হোক। লিখেছেন উনি। কোন কোর্টে কোন জজের ক্ষমতা আছে যা ভীমরাও আম্বেদকর লিখা এই সংবিধানটা চেঞ্জ করতে পারবে?
আর্টিকেল 44টা চেঞ্জ করতে পারবে? মনে করুন ক্যালকাটা হাইকোর্ট ডিসমিস করে দিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপিলটা, তারপর উনি চলে যাবেন সুপ্রিম কোর্ট, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মনে করুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চের উপরে চলে গেল, আপিলে কি লেখা থাকবে? পশ্চিমবঙ্গ আর্টিকেল 44 মানবে না, পশ্চিমবঙ্গ সংবিধান আর্টিকেল 44 মানবে না। সেটা কি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্বীকার করতে পারবে? কখনো স্বীকার করতে পারবে না। তার মানে মুসলমানদেরকে ললিপপ দিয়ে, মুসলমানদেরকে মিথ্যা কথা বলে আবার বোকা বানাচ্ছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে ইউসিসি করতে দেবেন না। একটাও মুসলমান, এই 28%-এর পশ্চিমবঙ্গতে মুসলমান আছে, একটাও মুসলমান এত বুদ্ধি নেই। এই বুদ্ধির তো আসার উচিত, একদম চোখে চোখ দিয়ে কোয়েশ্চেন করার উচিত মুসলমানদেরকে, কি আপনি কি করে আর্টিকেল 44 সরাবেন সেটা আপনি বলুন তো, কেন জিজ্ঞেস করলো না? কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত, কয়েকদিন আগে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেসও খেয়ে গেলেন, কেসও হয়ে গেছে। দেখুন উনি কিছু মাস আগে উনি বলেছিলেন আমি কি ইডির বাবার চাকর, ইডি সাহায্য করে নিল। তারপরে উনি প্রায় সবাই ভারতীয় জনতা পার্টি লিডার আর মন্ত্রীকে সবাইকে উনি গালাগাল করেন, মালাইং করেন, ডিফেম করেন। মঞ্চের উপরে শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠানকে নিয়ে উনি বলছেন যারা হিন্দি বলে তারা বহিরাগত। ইজ দিস কাইন্ড অফ জোক অর জোক অফ দ্য ডে? এরা হতাশ বাতাশ হয়ে গেছে, এরা বুঝে গেছে कि যদি লোকসভাতে 10-12টা সিট নিয়েও চলে আসবো তাও 2026-এ এই দিদি আর ভাইপিসি আর ভাইপোকে বাংলাদেশে পালাতে হবে, সেটা এরা বুঝে গেছে। আবার যদি ভারতীয় জনতা পার্টি কোনো মুকুল রায় মতন মুখটা আগে না রাখবে তাহলে 2026-এ আমরা নিজের সরকারটা নিয়ে আসব। আর যদি আবার ভারতীয় জনতা পার্টি কোনো মুকুল রায় মতন বুকটা রেখে নেবে তাহলে আবার একটা ধাক্কা খেতে হবে। আমি আপনার চ্যানেল মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে আমি আপিল করব कि ভারতীয় জনতা পার্টির ভিতরে এত ভালো ভালো লোকজন আছে, তাদেরকে এগিয়ে রেখে আপনারা এখানে সত্তাটা নিয়ে আসুন, সরকারটা নিয়ে আসুন। না হয় এই যা রাজ্য সরকার এখন চলছে তৃণমূল কংগ্রেস পার্টি, এখানে শুধু স্ক্যাম হচ্ছে, এই রাজ্যটা শেষ হয়ে যাবে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে সত্যতা প্রমাণিত হয়ে গেছে আগামী 10ই মে পরবর্তী শুনানি। দেখুন আমি আবার বলবো कि যারা চুরি করেছে তারা কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। আফতাব শ্রদ্ধার বটি করেছিল, 35 বটি ফ্রিজে রেখেছিল। বাদাইয়ুতে জাভেদ আর সাজিদ দুটে ছোট্ট ছোট্ট ছেলের বুটি করেছিল ইসলামের নামে। লারেব হাশমি গলাটা কেটেছিল একটা বাস কন্ডাক্টরে, সেটা কি অস্বীকার কারাও করতে পারবে? কারাও করতে পারবে। তার মতনই যারা ক্রাইম করেছে তারা কখনো মানে বেল পাবে না। যদি ইনোসেন্ট থাকতো, আমি আবার বলবো এনার যা আগুন কন্যা আছে তারা একদম নির্দোষ প্রমাণ করে ঝান্ডা ফান্ডা নিয়ে জিপের উপরে নিয়ে আসতেন দিদি আমার। সন্দেশখালীর মামলায় হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সুপ্রিম কোর্টও সেই নির্দেশের বহাল রেখেছেন এবং রাজ্য সরকার আগামী 2 সপ্তাহ আরও সময় চেয়েছেন। এত সময়, সব কেসের সময় দেখুন এখন পর্যন্ত আমরা কি ভাবতাম कि শেখ শাহজাহাঁ একটা মাস বলাৎকারী আছে, তারপরে জানা গেল কেউ মানব প্রচার করতো, তারপরে জানা গেল মাধব প্রচার করছে। এবার যা আবু তালিব ঘর থেকে যা রিক্সা চালাতো তার বাড়িটা দেখেছেন? বাবা একদম মোগল শাহজাহাঁ বাড়ির মতন। তার বাড়ি ফাড়ি দেখে মনে হচ্ছে না আইএসআই এজেন্ট আছে। একটা সাধারণ মানুষ যা রিক্সা চালায় তাদের বাড়ির থেকে ফরেনার পিস্তল, ফরেনার বুলেট, বোমা কি করবে? আমি তো বলছি দিদিমণি আপনি আমার বাড়িতে সিআইডি পাঠান তো, শুধু বই, শুধু কাপড়, জুতা চপ্পল, পার্স পাবেন আর কিচ্ছুই পাবেন না। একটু পাঠিয়ে দিন, দেখুক তো একটু ভারতীয় জনতা পার্টি নেত্রীর ঘরের ভিতরে কি থাকে, একটু দেখুন না। আমার বাড়িতে তো 2022-এ দিদিমণি পাঠিয়েছিলেন, 60 থেকে উপর পুলিশ পাঠিয়েছিলেন, কিচ্ছুই পেল না। আমি তো চাবি এমন করে দিয়ে দিলাম, নিয়ে নিন,
আমি বাইরে দাঁড়াচ্ছি, পুরো সার্চ করে আপনি চলে আসবেন, তারপরে আমাকে চাবি দেবেন। আমি তো সেটা করেছি কৃষ্ণবাগ থানার সঙ্গে। তাহলে একটা ই রিক্সা যা চালায় তার বাড়িটা কোটি কোটি টাকা কি করে হলো? যা ই রিক্সাটা চালায় তার বাড়ির ইটালিয়ান মার্বেল কি করে হলো? তার পাশে এত লাক্সারিয়াস কার কি করে হলো? তারা কেন পালিয়ে গেল শেখ শাহজাহাঁকে অ্যারেস্ট হবার পর? তারা এখনও কেন অ্যাবসকন্ডেড আছে? তার বাড়ি থেকে এত বোমা কেন উদ্ধার হলো? কে এনএসজিকে আসতে হলো, রোবট নিয়ে আসতে হলো? এনএসজি আসার কোনো ছোট্ট কথা নেই। 93 মহারাষ্ট্র বম্ব ব্লাস্টে এনএসজি কাজ করেছিল। তারপরে এনএসজি ইন্টারফিয়ারেন্স এই সন্দেশখালিতে হয়েছে। দিদি সময় নিয়ে কি করবেন? এবার দিদিকে বলতে হবে কি ওনার পার্টির ভিতরে কিছু পাকিস্তানি এজেন্ট আছে, পেশাউরি এজেন্ট আছে, আইএসআই এজেন্ট আছে। এই যা বোমা, এই যা পিস্তল, এই যা বুলেট উদ্ধার হয়েছে কার জন্যে ছিল? আমাদের উপরে, মানে আমাদের খুন বাহানোর জন্য ছিল? কেন? আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যা মুসলমান ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে তাকে আল্লাহ কখনো মাফ করবে না। তার মানে আমি ভারতীয় জনতা পার্টিকে ভোট করব, আমাকে আল্লাহ মাফ করবে না, আর আবু তালেব আমার উপরে গলি দেখে দেবে। সেটাই হলো। যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে তারা আবু তালেব পিস্তল মানে একদম নিশানাতে আসার উচিত ছিল। কেন আমরা পঞ্চায়েত ইলেকশন ভুলে যাব? পঞ্চায়েত ইলেকশনে লুঙ্গের ভেতর থেকে কত বোমা বেরিয়েছিল, হেজাব ভেতর থেকে কত বোমা বেরিয়েছিল, সেটা তো আমরা ভুলতে পারবো না। কেন আমরা ভুলে যাব? আরাবুল